আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা মারিয়া হোসেন। প্রথমেই থাকছে ইউপি সংবাদ শিরোনাম। বাস চাপায় শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় ২৮ মার্চ পর্যন্ত প্রগতি সরণির শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি স্থগিত। বিভিন্ন সড়কে শিক্ষার্থীদের অবরোধে প্রায় অচল রাজধানী, চরম ভোগান্তি, সরকারের ব্যর্থতাকে দুষছে বিএনপি। এমপিও ভুক্তির দাবিতে রাজধানীতে লাগাতার কর্মসূচির ঘোষণা নন এমপিও প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের। শুনছিলেন ইউপি সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রশাসনের আশ্বাসে ২৮ মার্চ পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। ১ মাসের মধ্যে ঘাতক বাস চালকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং জাবালে নূর ও সুপ্রভাত পরিবহনের রুট পারমিট বাতিল সহ নিরাপদ সড়কের দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। উত্তর সিটি কর্পোরেশন কার্যালয়ে তার সাথে বৈঠকের পর আন্দোলন স্থগিতের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন শরফুল আলম। দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থী নিহতের ঘটনায় যমুনা ফিউচার পার্কের সামনে আবারও সড়ক অবরোধ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা নগরীর ব্যস্ততম এই সড়ক বন্ধ করে দাবি আদায়ে স্লোগান দিতে থাকে। মুহূর্তের মধ্যে পুরো এলাকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। আমরা চাই না আমাদের কোনো ভাইয়ের রক্ত ঝরুক রাস্তায়। ডেলি কেন একটার পর একটা দুর্ঘটনা ঘটতেছে? অবশ্যই এই আইনগুলোর বাস্তবায়ন হচ্ছে না। এক পর্যায়ে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম প্রগতি সরণিতে বাস চাপায় নিহত শিক্ষার্থী আবরার আহমেদের নামে ফুট ওভারব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ জানান। ডিএমপি কমিশনার ও বিইউপির ভিসিও শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করেন। যে কোনো মূল্যে বেপরোয়া চলাচল বন্ধ করতে হবে। ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় থাকলে সেগুলোকে কেটে স্ক্র্যাপ করে দেওয়া হবে। ২-১ দিনের মধ্যে এটা আপনারা দৃশ্যমান দেখতে পাবেন। আমরা নিরাপদ সড়ক চাই এবং যতদিন পর্যন্ত সড়ক নিরাপদ না হচ্ছে কর্তৃপক্ষের প্রচেষ্টা আন্তরিক থাকুক, এটাই হচ্ছে আমাদের কাম্য। তবে এসব আশ্বাসের পরও সব দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। যাতে করে ড্রাইভার যারা আছে তাদেরকে যেন বিআরটিএ থেকে সুন্দরভাবে শিখিয়ে তারপরে ওদেরকে পারমিটটা দেওয়া হয়। আমরা যতক্ষণ পর্যন্ত দাবি বাস্তবায়ন না হচ্ছে আমরা এটা চালিয়ে যাব। দেশের সব জায়গায় এই ওভারব্রিজ প্লাস আমাদের সুরক্ষা না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তাঘাট ছাড়ব না। আন্দোলন প্রত্যাহার না করায় বিওপি, নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে আবারও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আলোচনায় বসেন প্রশাসনের কর্মকর্তারা। বৈঠক শেষে মেয়র শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। এসব আশ্বাসের পর বিকালের দিকে সকল কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন আন্দোলনকারীরা। ২৮ তারিখ বৃহস্পতিবার ১১টায় মেয়র মহোদয়ের সঙ্গে এখানে আমাদের আবার একটা মিটিং আছে। সেই মিটিংয়ের আগ পর্যন্ত সব ধরনের অবরোধ, বিক্ষোভ স্থগিত। বিআরটি যারা আছেন এবং বাস মালিক সমিতি যারা আছেন তাদেরকে অনুরোধ করছি আমরা যেন কোনো ধরনের সুপ্রভাত এবং জাবালে নূরের বাস যেন আমরা রাস্তায় না দেখি। আমরা জাস্টিস দিতে চাই সবাইকে, উই ওয়ান্ট জাস্টিস। আমি বিনয়ের সাথে অনুরোধ করব তোমরা সবাই ফিরে যাও। তবে সন্ধ্যা পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রাখেন। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এর আগে নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা। ফলে প্রায় অচল হয়ে পড়ে নগরী। আন্দোলনকারীদের অভিযোগ, গত জুলাই মাসে শিক্ষার্থীদের আন্দোলনের সময় অনেক আশ্বাস দেওয়া হলেও তার বেশিরভাগই বাস্তবায়ন করেনি সরকার। ফলে সড়কে ফেরেনি শৃঙ্খলা। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। প্রগতি সরণিতে শুরুর পরদিন শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়ে রাজধানী জুড়ে। শাহবাগ মোড় অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আবরার হত্যার বিচার সহ নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। আন্দোলন হয়েছে ধানমন্ডি, সায়েন্স ল্যাব, উত্তরা হাউস বিল্ডিং, পুরান ঢাকা সহ রাজধানীর বিভিন্ন স্থানে। বিশেষ করে বাসের উপর শিক্ষার্থীদের ক্ষোভ বেশি ছিল। শিক্ষার্থী নিহতের প্রতিবাদে গত বছর জুলাই মাসে রাস্তায় নেমেছিল শিক্ষার্থীরা। শৃঙ্খলা ফেরাতে তখন বেশ কিছু আশ্বাস দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে, কিন্তু ৮ মাসেও তার বেশিরভাগই বাস্তবায়ন হয়নি। তাই আবার ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
মেইন লক্ষ্য আসলে আন্দোলন করা বা রাস্তা বন্ধ করা এরকম কিছু না। মূল লক্ষ্যটা হলো যে নিরাপদ সড়ক চাই, আমরা যেন রাস্তা বের হলে এরকমভাবে যে কাউকে মরতে না হয়। সরকারের প্রথমত মানে শক্ত হওয়া উচিত প্রতিটি বিষয়ে। মানুষের একদিকে যদি আমরা সারা জীবনের জন্য একটা সুশৃঙ্খল রাস্তা পাই তাহলে সেটাই কিন্তু আমাদের জন্য সবারই কাম্য। সেটা আমরা চাই যে ভোগান্তি সৃষ্টি করছে, এতে মানুষেরই কিন্তু অনেক হেল্প হচ্ছে। এর আগের বার ওরা আশ্বাস দিয়েছিল যে ওরা আমাদের দাবি মেনে নেবে, কিন্তু মেনে নেয় নাই। কিন্তু এবার আমরা না মানার আগ পর্যন্ত আমরা রাস্তা থেকে নামবো না। কিছু কিছু ড্রাইভারের কারণে সব ড্রাইভার দুর্নাম বদনাম এই আর কি, কারণ সবাই তো আর এক না। রাস্তা অবরোধ করায় ভোগান্তিতে পড়েন বহু মানুষ, তবে তারাও চান সড়ক নিরাপদ হোক। অবশ্যই আন্দোলন করতে হবে, কারণ আমাদের তো জীবনের একটা মূল্য আছে। কোনো কিছু পেতে হলে কোনো কিছু ত্যাগ করতে হবে, দ্যাট ইজ ট্রু। বাচ্চাদের যে এই আন্দোলন এটা যৌক্তিক এবং ন্যায্যসম্মত। আমাদের সাময়িক কষ্ট হলেও আমরা চাই দেশে আইন শৃঙ্খলা ফিরে আসুক। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে দুপুর পর্যন্ত তীব্র যানজট থাকলেও বিকেলে রাস্তা ফাঁকা হয়ে যায়। বাস বন্ধ করে কৃত্রিম সংকট তৈরি করেন পরিবহন সংশ্লিষ্টরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সরকারের ব্যর্থতার কারণে সড়কে বিশৃঙ্খলা ও নৈরাজ্য বন্ধ হচ্ছে না বলে অভিযোগ করেছে বিএনপি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে দলের নীতি নির্ধারকরা এই অভিযোগ করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শিক্ষার্থীদের পূর্ববর্তী আন্দোলনের সময় সরকারের দেয়া প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় সড়কে মৃত্যুর মিছিল থামছে না। আরও জানাচ্ছেন মইনুল আহসান। স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে আলাদা দুই অনুষ্ঠানে যোগ দেন বিএনপির নীতি নির্ধারকরা। নয়াপল্টনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের নিয়ন্ত্রণ না থাকায় চরম নৈরাজ্য চলছে সড়ক মহাসড়কে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, জীবনের তাগিদে রাজপথে নামা মানুষের নিরাপত্তা দিতে পারছে না সরকার। সারা দেশে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে তারই প্রমাণ এটা। আমরা তো দেখছি যে দেশে এখন কোনো আইনের শাসন নেই। এই দখলদার সরকার, যেহেতু তাদের জনগণের কোনো সমর্থন নাই, তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে মানুষকে শান্তি দিতে, মানুষের নিরাপত্তা দিতে। নিরাপদ সড়কের আন্দোলন হওয়ার পরে সরকার যে কথা দিয়েছিল, যদি কথা রাখত তাহলে আজকে আবরারকে প্রাণ দিতে হতো না। এই আন্দোলনের পূর্ণ সমর্থন করছি। ছাত্রছাত্রীদের উপরে কোনো রকমের নির্যাতন যেন না হয়, তার জন্য সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি। বিএনপির এই দুই নীতি নির্ধারক আরও অভিযোগ করেন, ক্ষমতা ধরে রাখতে সরকার খালেদা জিয়াকে কারাবন্দী করে রেখেছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, রাষ্ট্রশক্তি ব্যবহার করে জোর করে বেশি দিন ক্ষমতায় থাকা যাবে না। আমি তো এই বেগম খালেদা জিয়াকে কখনো দেখিনি। তিনি এত অসুস্থ, যদি মাথা সোজা করে বসতে পারছিলেন না, তিনি কোনো কিছু খেতে পারছেন না, তাকে সুপরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তাই প্রথম দায়িত্ব আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা, জনগণের অধিকার প্রতিষ্ঠা করা, জনগণের তখন ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। পৃথিবী থেকে চলে যাওয়া। এর আগে কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যে কোনো পরিস্থিতিতে নেতাকর্মীদের দলীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান। বিএনপির পথ চলাকে আপনি বন্ধ করতে পারবেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। এমপিও ভুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ থেকে লাগাতার কর্মসূচি ঘোষণা করেছেন নন এমপিও প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা দেশের ৫,০০০-এরও বেশি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ঘোষণা দাবি জানান। এই দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাইলেও পুলিশের বাধায় তা সম্ভব হয়নি। বিস্তারিত রাবেয়া আক্তার সুবর্ণার রিপোর্টে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও করার দাবিতে আন্দোলন চলছে অনেক দিন থেকেই। তবে এখনো হাজার হাজার প্রতিষ্ঠান সরকারের সুবিধা থেকে বঞ্চিত। ২০১৮ সালের কর্মসূচিতে তখনকার শিক্ষামন্ত্রীর আশ্বাসে ফিরে গেলেও এখন পর্যন্ত আন্দোলনের সুফল পাননি বলে জানান তারা। আমাদের যে দুঃখ বেদনা, এটা মাননীয় প্রধানমন্ত্রীকে সঠিকভাবে উপস্থাপন করা হচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী আমার নিজ মুখে বলতে চাই, সেই উদ্দেশ্যে আর যাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পরিস্থিতি রক্ষিত হয়, সেই লক্ষ্যে আমরা আজকে এই কর্মসূচি দিয়েছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাই, আমাদের দুঃখ করা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, মাননীয় প্রধান যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত আমরা মাথা পেতে নিব। যে শিক্ষকদের মাধ্যমে দেশের হাজারো মেধাবী শিক্ষার্থী তৈরি হচ্ছে সরকারি সুবিধার দাবিতে, সেই শিক্ষকরা এখন রাজপথে। দাবি পূরণের জন্য প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ চান শিক্ষকরা।
আজকে 18 বছর ধরে আমরা বেতন ভাতা পাচ্ছি না, আমরা বিনা বেতনে চাকরি করছি। যে প্রকারই হোক আমাদের এমপি মুক্তি ছাড়া আমরা ঘরে ফিরে যাব না, এটাই আমাদের দাবি। ভাই আমরা দীর্ঘদিন যাবত অনাহারে দিন কাটাচ্ছি। 2013 সাল থেকে এখন পর্যন্ত 29 বার বিভিন্ন কর্মসূচি পালন করলেও কাঙ্ক্ষিত সুযোগ সুবিধা পায়নি শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এবার সব অনিশ্চয়তা দূর হবে এমনই প্রত্যাশা সংগঠনের নেতাদের। দেশের মেধাবী ছাত্রছাত্রী যারা তৈরি করছে তারা আজ রাজপথে। আগামী নতুন প্রজন্মকে সুন্দর সুষ্ঠু শিক্ষা দেওয়ার জন্য তাদের দাবিগুলো মেনে নিতে বলছে এই নন-এমপিওভুক্তের শিক্ষকরা। রাবেয়া আক্তার সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ তৃণমূল পর্যায়ে উদযাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন সংক্রান্ত জাতীয় কমিটি এবং বাস্তবায়ন কমিটির যৌথ সভায় তিনি একথা জানান। মুক্তিযুদ্ধের চেতনায় দেশের মানুষ যেন উদ্বুদ্ধ হতে পারে, সেজন্য সঠিক ইতিহাস তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ইতিহাস বিকৃতি রোধ করে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে 2020 থেকে 2021 সাল পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে মুজিব বর্ষ পালন করা হবে। এ সময় সরকারি ও দলগতভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। প্রধানমন্ত্রী জানান, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান বারবার মুছে ফেলার অপচেষ্টা করেছে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী। আমরা সন্তান হিসেবে পিতৃস্নেহ বঞ্চিত হয়েছি, আর তিনি তার জীবনের মূল্যবান সময়গুলি ওই কারাগারে প্রকোষ্ঠে কাটিয়েছেন। যে কষ্ট তিনি সহ্য করেছেন, কাদের জন্য? এদেশের মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য। জন্মশতবার্ষিকীটা উদযাপনের ক্ষেত্রে একেবারে তৃণমূল পর্যায়ে পর্যন্ত যেন এটা উদযাপিত হয়, তারও ব্যবস্থা আমরা নেব, যেন মানুষ আমাদের সঠিক ইতিহাসটা জানতে পারে, মুক্তিযুদ্ধের চেতনায় দেশের মানুষ যেন উদ্বুদ্ধ হয় এবং বাংলাদেশকে আমরা যেন সারা বিশ্বের কাছে একটা মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি। সিঙ্গাপুরের হাসপাতালের ভুল চিকিৎসায় জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির নেতাকর্মীরা। রাজধানীর গুলশানে এরশাদের 90তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তারা এই দাবি করেন। জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙা জানান, ভারতে স্বাস্থ্য পরীক্ষা শেষে বর্তমানে সিএমএইচ এর চিকিৎসায় পার্টির চেয়ারম্যান আগের তুলনায় সুস্থ আছেন। অনুষ্ঠানে কেক কেটে নিজের জন্মদিন উদযাপন করেন এরশাদ। বাংলাদেশের সিএমএসএ বা বাংলাদেশে উনি যেখানে চিকিৎসা করে থাকুক হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব, সেখানে কোথাও কোনো সমস্যার সৃষ্টি হয় না। সিঙ্গাপুরে এটার একটা রং ট্রিটমেন্ট হওয়ার কারণে একটা স্টেরয়েড, একটা ওষুধ সেটা দেওয়া হয়েছিল। এই স্টেরয়েডটা বাংলাদেশে বলেছে ক্ষতি করেছে এবং ভারতেও বলেছে যে এই ওষুধটা ওনার লিভার ক্ষতি করার কারণ এই ওষুধটি। পানি সম্পদ মন্ত্রণালয়ের কাজে এখন থেকে আর কোনো অনিয়ম হবে না বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। বিকেলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গণকবর এলাকায় নদী ভাঙন পরিদর্শনকালে তিনি এই কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, মিডিয়ার খবরগুলোকে তিনি প্রাধান্য দেন এবং কোথাও কোনো অনিয়ম পেলেই সমাধানের চেষ্টা করেন। গাইবান্ধা সদরের বাগুড়িয়া থেকে বালাসীঘাট হয়ে ফুলছড়ি পর্যন্ত 328 কোটি টাকার নদীর তীর সংরক্ষণ কাজেরও খোঁজ খবর নেন প্রতিমন্ত্রী। ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজল রাব্বি মিয়া, অতিরিক্ত পানি সম্পদ সচিব মাহমুদুল হাসান এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী হামলার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। পাহাড়িদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে সংঘর্ষের সাথে নির্বাচনের সংশ্লিষ্টতা খোঁজা রাজনৈতিক দেউলিয়াপনা বলেও মন্তব্য করেন হানিফ। পাহাড়িদের আভ্যন্তরীণ কোন্দলটাকে যারা নির্বাচনের সঙ্গে গুলিয়ে ফেলে, আসলে তারা এই শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ থেকে নিজেরা হতাশ, তাদের রাজনৈতিক দেউলিয়াপনাটাই প্রকাশ করেছে। আগামী রোববার তৃতীয় ধাপে বরিশাল ও চাঁপাইনবাবগঞ্জের 11টি উপজেলা নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা।
তবে বরিশালের অধিকাংশ উপজেলায় চেয়ারম্যানরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এ নিয়ে ভোটারদের আগ্রহ তেমন নেই। তবে এসব এলাকায় অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে অন্য প্রার্থীদের মধ্যে। বরিশাল থেকে হুমায়ুন কবির ও চাঁপাইনবাবগঞ্জ থেকে নাসিম মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন বিপ্লব রায়। ৯টি উপজেলার মধ্যে বরিশাল সদর, বানারীপাড়া, মুলাদি ও বাকেরগঞ্জে এরই মধ্যে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া গরুনদী ও আগলঝাড়ায় সব পদেই নির্বাচিত হয়েছেন একইভাবে। তাই এসব এলাকায় নির্বাচনী উত্তাপ নেই মোটেও। তবে উজিরপুর, বাবুগঞ্জ ও হিজলাসহ ৩ উপজেলায় চেয়ারম্যান পদে ২০, ভাইস চেয়ারম্যান ২৭ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব এলাকায় বিএনপি সহ অন্যান্য অধিকাংশ বিরোধী দল নির্বাচনে অংশ না নিলেও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন একাধিক। তারা সবাই ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন ভোটের জন্য। তবে ভোটাররা বলছেন, যাকে দিয়ে এলাকার উন্নয়ন হবেই তাকেই ভোট দিবেন তারা। এখানে কোনো সন্ত্রাস থাকবে না, এখানে কোনো দুর্নীতিবাজ থাকবে না। এককভাবেই প্রার্থী দিয়ে ওনারা জিতে যেতে চাচ্ছেন। মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, জঙ্গিবাদ আমি মুক্ত করতে চেষ্টা করব। অন্য প্রার্থীদের ক্ষেত্রে যে একে অপরের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, আমাদের কর্মীদের ভয় দেখানো হচ্ছে। এদিকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ভিজিলেন্স অবজারভেশন টিম, নির্বাচনী মনিটরিং টিমের সাথে মিটিং করে তাদেরকে নির্বাচন কমিশনের মেসেজটুকু পৌঁছিয়েছি। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, ভোলাহাট, নাচল ও গোমস্তাপুরে চেয়ারম্যান পদে ১৩, ভাইস চেয়ারম্যান পদে ২২ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন প্রার্থী ভোট যুদ্ধে লড়ছেন। এদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী। তারাও ভোটারদের মধ্যে দিয়ে যাচ্ছেন উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি। সবাই আমাকে চাচ্ছে এবং আমি আমার জয়ের ব্যাপারে নিশ্চিত। আমি একটি আধুনিক এবং মডেল উপজেলা হিসাবে এই উপজেলাকে গড়ে তুলতে চাই। জনগণ আমার পাশে আছে, আমি আশা করি যাবার নির্বাচিত হব। তবে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানিয়েছেন সাধারণ ভোটাররা। বিপ্লব রায়, এটিএন বাংলা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। গ্যাসের দাম বাড়ালে শিল্প কারখানা বিপর্যয়ে পড়বে বলে উদ্বেগ জানিয়েছেন দেশের শীর্ষ ৩ ব্যবসায়ী সংগঠনের নেতারা। বস্ত্র ও পোশাক খাতের ৩ সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএম এর যৌথ সংবাদ সম্মেলনে এ উদ্বেগ জানানো হয়। ব্যবসায়ী নেতারা বলেন, নিরবচ্ছিন্ন গ্যাস নিশ্চিত না করে উল্টো এর দাম বাড়ানো সরকারের জন্যই আত্মঘাতী সিদ্ধান্ত হবে। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানিতে সব ধরনের গ্যাসের দাম গড়ে দ্বিগুণেরও বেশি বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিতরণ কোম্পানিগুলো। প্রস্তাবনা অনুযায়ী শিল্প খাতে গ্যাসের মূল্য বাড়বে ১৩২ ভাগ। ব্যবসায়ী নেতারা বলছেন, এতে করে পোশাক শিল্পে অন্তত ৫ ভাগ উৎপাদন খরচ বেড়ে যাবে। একই রকমভাবে বেশি খরচ গুনতে হবে বিদ্যুৎ, পরিবহন সহ আনুষঙ্গিক সব খাতেই। এই প্রস্তাবনা শিল্পের প্রবৃদ্ধি ও বিকাশের সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক। এই মূল্যবৃদ্ধি বস্ত্র ও পোশাক খাতের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। সকল শিল্পই ক্ষতিগ্রস্ত হবে। ব্যবসায়ী নেতাদের দাবি, গত ১০ বছরে ৬ বার গ্যাসের দাম বাড়ানো হলেও নিরবচ্ছিন্নভাবে সরবরাহ পাওয়া যায়নি। একই সাথে দীর্ঘদিন ধরে শিল্প কলকারখানায় নতুন গ্যাস সংযোগ বন্ধ থাকায় দৃশ্যমান হতে পারেনি নতুন উদ্যোগ। কোনো মতেই গ্যাস বিদ্যুতের মূল্য বাড়ানো যাবে না। গ্যাস বিদ্যুতের মূল্য বাড়লে আমাদের এই সেক্টরে একটা মহামারী আকার ধারণ করবে। ব্যবসায়ী নেতারা এও বলছেন, সঠিকভাবে গ্যাস সরবরাহ নিশ্চিত করে নির্দিষ্ট সময় পর যৌক্তিকভাবে দাম বাড়ালে আপত্তি থাকবে না তাদের। এলএনজি সহ আমাদের যে নিজস্ব গ্যাস আছে, দুইটা সমন্বয় করে যে প্রাইসটা হবে সেই প্রাইসটা দিতে আমাদেরও কোনো আপত্তি নাই, কিন্তু তার আগে এনশিওর করতে হবে যে আমাকে নিরবচ্ছিন্ন গ্যাস দেওয়া হচ্ছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া হচ্ছে, এবং আমি যে বিগত দিনে আমরা যে ইন্ডাস্ট্রিগুলো লস করেছি সেটা মেকআপ করার জন্য সুযোগ দিতে হবে। সরকার যদি শিল্পের মালিকদেরকে আগামী 10 বছর ফোরকাস্টটা দিয়ে দেয়, প্রতি বছর এত % বাড়বে, আমরা সেইভাবে শিল্পের আমরা অ্যাপ্রাইজালগুলি করব, আমরা সেইভাবে ফিজিবিলিটি করে আমরা সেইভাবে ইন্ডাস্ট্রিগুলিকে বানাতে পারি। রাজধানীর কারওয়ান বাজারে বিজেএমই এর কমপ্লেক্স মিলনায়তনে যৌথ সংবাদ সম্মেলনে বিজেএমই, বিকেএমই ও বিটিএমএ ছাড়াও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।
উৎসব মুখর পরিবেশে পালিত হলো দৈনিক ভোরের ডাকের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। রাজধানীর তোপখানা রোডে নিজ কার্যালয়ে পত্রিকাটির সম্পাদক KM বেলায়েত হোসেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে সাথে নিয়ে কেক কাটেন। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী ও বিজ্ঞাপন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ সময় শুভেচ্ছা জানান। সাহিত্য ও শিল্প চর্চায় তরুণ প্রজন্মকে গ্রন্থাগারমুখী হওয়ার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভায় তিনি এ আহ্বান জানান। বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজি এ সময় উপস্থিত ছিলেন। সারা দেশ থেকে আসা পুস্তক প্রকাশক ও বিক্রেতারা অনুষ্ঠানে অংশ নেন। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা ও চট্টগ্রাম থেকে সরাসরি ভারতের চেন্নাইয়ে ফ্লাইট চালু করতে যাচ্ছে US বাংলা এয়ারলাইন্স। ৩১ মার্চ থেকে প্রাথমিকভাবে সপ্তাহে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার চলবে এই ফ্লাইট। ট্যাক্স ও সার্চার্জ সহ ঢাকা চেন্নাই রুটে ওয়ান ওয়েতে সর্বনিম্ন ১৫,০৪৩ টাকা এবং রিটার্ন টিকেটে ২৪,২২৩ টাকা দাম রাখা হয়েছে। এছাড়া চট্টগ্রাম চেন্নাই রুটে ওয়ান ওয়েতে সর্বনিম্ন ১৬,০৪৫ টাকা এবং রিটার্ন টিকেট ২৬,২২৫ টাকা পড়বে। চেন্নাইতে বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য আকর্ষণীয় ট্যুর ও মেডিকেল প্যাকেজও ঘোষণা করেছে এয়ারলাইন্সটি। টেকনোলজি ফর প্রসপারিটি স্লোগান নিয়ে রাজধানীতে চলছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের সবচেয়ে বড় প্রদর্শনী ১৫তম বেসিস সফট এক্সপো। রাজধানীর বসুন্ধরায় আন্তর্জাতিক কনভেনশন সিটিতে এই প্রদর্শনীতে অংশ নিয়েছে টাইগার আইটি। প্রতিষ্ঠানটি জাতীয় পরিচয়পত্র, ভোটার রেজিস্ট্রেশন, পাসপোর্ট, বর্ডার কন্ট্রোল, যানবাহন নিবন্ধন এবং ট্র্যাকিং, ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে ব্যাংক, টেলিকম সহ বহুজাতিক সংস্থার পরিচয়পত্র ও অ্যাক্সেস ম্যানেজমেন্ট সমাধান সহ হার্ডওয়্যার, সফটওয়্যার সরবরাহ করে থাকে। ৩ দিনব্যাপী এই মেলা চলবে আগামীকাল পর্যন্ত। বাংলা ভাষার ব্যবহারকে ছড়িয়ে দিতে ও ভাষার শুদ্ধতা আনতে আকিস প্লাস্টিক্সের বাংলা বানান অভিযান শেষ হলো আজ। ভুল বানান ও ভাষার বিকৃত ব্যবহার রোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় আয়োজক প্রতিষ্ঠানটি। এর আগে ফেব্রুয়ারিতে শুরু হয় এই অভিযান। দেশব্যাপী ঘুরে বাংলা বানান অভিযান টিম বাংলার ব্যবহার ও প্রয়োগের নানা অসঙ্গতি তুলে ধরে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর কাজ করে। এছাড়া ফেসবুকে চালু করা হয় অ্যাপ ও বানান প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যেও পুরস্কার তুলে দেওয়া হয় অনুষ্ঠানে। আকিস প্লাস্টিক্সের বিজনেস হেড হাসান তারেক ও হেড অফ ব্র্যান্ড M আলমগীর হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। খুলনায় অনুষ্ঠিত হলো কিং ব্র্যান্ড সিমেন্টের রিটেইলার উৎসব। অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের চিফ মার্কেটিং অফিসার খন্দকার কিংসুক হোসাইন বলেন, ব্যবসার মূল ভিডিও হলেন রিটেইলাররা, তাই তাদের ব্যবসায়িক সুবিধা অসুবিধা ও পরিবারের ভালো মন্দের খোঁজ খবর নেওয়া কোম্পানির নৈতিক দায়িত্ব। এতে অংশ নেন ১২০০ রিটেইলার ও তাদের পরিবার। উৎসবে ছিল মজাদার খেলা, নাটিকা, কৌতুক সহ সাংস্কৃতিক অনুষ্ঠান। শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। জনতা সিমেন্ট এজেন্সির প্রিন্সিপাল অফিসার SM গোলাম কুদ্দুস, সভাপতি SM মোস্তাকিম বিল্লা, কিং ব্র্যান্ড সিমেন্টের কর্পোরেট সেলস মাহমুদুল হাসান, DGM আব্দুল লতিফ এ সময় উপস্থিত ছিলেন। সাইফ পাওয়ার ব্যাটারি সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের খবর। রক্ষণভাগের ভুলে সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো বাংলাদেশকে। শহীদ রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচের ৩৭ মিনিটেই ৩ গোলে পিছিয়ে পড়ে টুর্নামেন্টের বর্তমান রানার্স আপরা। ২২ মার্চ শিরোপা লড়াইয়ে ভারত মুখোমুখি হবে স্বাগতিক নেপালের বিরাটনগর থেকে রিপোর্ট করছেন SM আশরাফ। বয়স ভিত্তিক আর সিনিয়র দলের খেলার মানে কতটা ব্যবধান তার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল বাংলাদেশ।
গোলাম রব্বানির ছোটনের দল বোকা বনে গেল মূলত ভারতের কৌশলের কাছেই, করতে হলো এক হালি গোল হজম। পরের ঘরে আক্রমণ করতে গিয়ে নিজের রক্ষণই যে অগোছালো, মাঠে তা বেমালুম ভুলে গেলেন শিউলি আজিম, আখি খাতুনরা। ইন্দুমতি দলের তৃতীয় আর নিজের দ্বিতীয় গোলটি করেন বাংলাদেশের রক্ষণকে ফাঁকি দিয়েই। অথচ শুরুর 15 মিনিটে আক্রমণ দেখে মনে হচ্ছিল ইতিহাস হয়তো নতুন করে লিখতে চলেছে লাল সবুজের দল। তবে ধারার বিপরীতে 18 মিনিটে গোলরক্ষক রূপনা চাকমার ভুলে এগিয়ে যায় ভারত। এরপর আক্রমণে গিয়েছে বাংলাদেশ, অথচ পাল্টা আক্রমণে গোল দিয়েছে ভারত। লম্বা বলে সাবিনাদের দুর্বলতা কাজে লাগাতেই যেন মাঠে নেমেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। 22 মিনিটে ইন্দুমতির গোল সেই ডিফেন্স চেরা লং পাসেই। বাংলাদেশ সান্ত্বনা খুঁজে পেতে পারে দ্বিতীয়ার্ধে তাদের জালে এক গোলের বেশি পাঠাতে পারেনি ভারত। যে দেশে ঘরোয়া লিগ হয় না 6 মৌসুম ধরে, যে দেশে জাতীয় দল 12 মাসে ম্যাচ পায় না একটিও, সে দেশের ফুটবলারদের হাতে শিরোপা দেখাটা বাস্তবতা বর্জিত নয় কি? কিন্তু বাংলাদেশের ফুটবল ফেডারেশনের কর্তাদের এসব নিয়ে ভাবার সময় হয় কি আদৌ? এসএম আশরাফ, এটিএন বাংলা, বিরাটনগর, নেপাল। পার্টেক্স খেলার খবর। দুবাইয়ে স্পেশাল অলিম্পিকে নারীদের হ্যান্ডবল ফাইনালে নেদারল্যান্ডসকে 5-1 গোলে হারিয়ে স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশ। তবে ভারতের কাছে ফাইনালে হেরে রৌপ্য নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ছেলেদের। হ্যান্ডবলে অংশগ্রহণকারী 71টি দেশের মধ্যে ছেলে এবং মেয়ে উভয় বিভাগে বাংলাদেশ ফাইনালে ওঠায় তাদের অভিনন্দন জানিয়েছে হ্যান্ডবল ফেডারেশন। শেষ করার আগে ইউপির সংবাদ শিরোনাম আরও একবার। বাস চাপায় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় 28শে মার্চ পর্যন্ত প্রগতি সরণির শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি স্থগিত। বিভিন্ন সড়কে শিক্ষার্থীদের অবরোধে প্রায় অচল রাজধানী, চরম ভোগান্তি, সরকারের ব্যর্থতাকে দুষছে বিএনপি। এমপিও ভুক্তির দাবিতে রাজধানীতে লাগাতার কর্মসূচির ঘোষণা নন এমপিও প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।